ওকে, আমরা আজকে ভাইবা নিচ্ছি। আমরা আরো দুইজনের ভাইবা দেখি। ছোট ছোট কিছু ভাইবা নিব, ছোট ছোট করে নিই। আজগর, তুমি একটু বলো তো, বাংলাদেশে তোমার আহ ভুট্টা নিয়ে গবেষণা করে কোন প্রতিষ্ঠান? স্যার BWMRI স্যার, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট স্যার। কোথায় অবস্থিত এটা? স্যার এটা নসিপুর দিনাজপুরে অবস্থিত স্যার। ওকে, ওকে, ওকে। তো তুমি আমাকে একটু বলো তো, ইকো গবেষণা ইনস্টিটিউট কোথায়? স্যার ঈশ্বরদী পাবনা স্যার। আচ্ছা, তাদের কিছু ডেভেলপ করা ভ্যারাইটির নাম বলো। আখের কিছু ভ্যারাইটির নাম বলো যেগুলা তারা ডেভেলপ করছে, বলতে পারবা? সরি স্যার, বলতে পারবো না স্যার এখন। আচ্ছা, তুমি কি বলতে পারো আখের মধ্যে কতটুকু চিনি থাকলে বা সুগার থাকলে সেটাকে আমরা চিনি বানাইতে পারবো? ধরে নাও, আখের মধ্যে তো তোমার মনে করো যে চিনি থাকে, একটা নির্দিষ্ট পার্সেন্টেজে চিনি থাকে। কতটুকু পার্সেন্টেজ চিনি থাকলে সেটাকে মানে মানে চিনি করা সম্ভব? স্যার উম, প্রায় যদি স্যার 18, হচ্ছে হচ্ছে 17-18 স্যার TSS থাকে স্যার, তাহলে স্যার। ভেরি গুড, ভেরি গুড অ্যান্সার। 14 থেকে 18। আচ্ছা, বাংলাদেশে চিনির বিকল্প আর কি কি, মানে চিনি মানে ইয়ে হিসেবে, আহ চিনির বিকল্প হিসেবে আর কি কি মানে ইয়ে আছে, গাছ আছে? স্যার চিনির বিকল্প হিসেবে স্যার আমরা স্টেভিয়া নামে স্যার একটা নতুন উদ্ভিদ আচ্ছা, তুমি কিছু সুগার, সচরাচর চাষ করা হচ্ছে অনেক জায়গাতে। সাম সুগার ক্রপ ইন বাংলাদেশ। ওকে, স্টেভিয়া একটা। আর স্যার বিটরুট আছে স্যার। বিটরুট? বিটরুট না, সুগার বিট। স্যার খেজুর। আহ, সুগার জি বিট, স্যার। খেজুর, এই তো। প্রশ্নের উত্তর দুটো দিতে হবে, গোলপাতা। তো তুমি আমাকে একটু বলো তো, বাংলাদেশের এই তোমার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফুড সিকিউরিটি অ্যান্ড ফুড সেফটি? স্যার ফুড সিকিউরিটি বলতে স্যার আহ, খাদ্যের অ্যাভেলেবিলিটি স্যার, পর্যাপ্ততা। আর স্যার ফুড সেফটি বলতে খাদ্যটা স্যার আহ, নিরাপদ স্যার, যেটা বিষক্রিয়া বা ব্যাকটেরিয়া রোগ আক্রান্ত করে এমন স্যার বাংলাদেশে অণুজীব সাধারণত থেকে কি কি মুক্ত ভাবে স্যার। খাদ্য অনিরাপদ হয়? স্যার অনিরাপদ হইতে পারে স্যার ছত্রাক অথবা ব্যাকটেরিয়া যদি গ্রো করে খাবারের মধ্যে। স্যার এরপরে স্যার ভারী কিছু স্যার মৌলিক পদার্থ, যেমন স্যার সীসা, ক্রোমিয়াম এই উপস্থিতি খাদ্যকে স্যার অনিরাপদ করতে পারে স্যার। এগ্রিকালচারাল মানে কি কি কারণে তোমার খাদ্য অনিরাপদ হয়? এগ্রিকালচারাল কি কি প্র্যাকটিসের কারণে খাদ্য অনিরাপদ হয়? স্যার অতিমাত্রায় স্যার পেস্টিসাইডের ব্যবহার, এরপরে স্যার হারভেস্টের পরে স্যার সঠিকভাবে পরিবহন, তারপরে সংরক্ষণ এগুলা না করা হলে স্যার আহ, খাদ্য অনিরাপদ হতে পারে স্যার। আচ্ছা, তুমি তুমি জানো তুলা তুলা উৎপাদনে করার ক্ষেত্রে জিনিং কাকে বলে? জিনিং? সরি স্যার, এটা বলতে পারতেছি না স্যার। আচ্ছা, তো তুমি একটু বলো তো, চা গাছে স্কিফিং বলতে কি বোঝায়? স্কিফিং? স্যার চা গাছের স্যার কুশি থেকে স্যার 3টা পাতা স্যার হারভেস্ট করার পদ্ধতি স্যার। স্কিফিং, স্কিফিং মানে হেভি প্রুনিং। তোমার উত্তর হয় নাই। আচ্ছা, তুমি আমাকে বলো তো, একটা দেশের কতটুকু বনভূমি থাকা প্রয়োজন, বাংলাদেশে কতটুকু আছে? স্যার একটা দেশের স্যার পরিবেশ রক্ষার জন্য স্যার 25% বনভূমি থাকা প্রয়োজন। বাংলাদেশে স্যার প্রায় 17% বা 16%-এর মতো স্যার বনভূমি আছে স্যার। আচ্ছা, তুমি আমাকে বলো তো, ভ্যাকসিন, হোয়াট ইজ ভ্যাকসিন? স্যার ভ্যাকসিন স্যার কোনো অণুজীব থেকে স্যার ব্যাকটেরিয়া থেকে স্যার
যেগুলাকে স্যার আধা মৃত করা হয় স্যার। এবং ভ্যাকসিন কিন্তু আহ, ব্যাকটেরিয়ার না, হয় না, ভ্যাকসিন হয় ভাইরাসের। জি স্যার, আধা মৃত অবস্থায় স্যার এগুলা স্যার যদি আহ, রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করা হয় তখন এগুলাকে ভ্যাকসিন বলে স্যার। আধা মৃত অবস্থায় তুমি অ্যাজ এ এগ্রিকালচারিস্ট বা অ্যাজ এ সায়েন্টিস্ট তুমি কি আধা মৃত কোনো শব্দ বলতে পারো? এটা সাংবাদিকরা বাংলা পত্রিকায় লিখবে আধা মৃত, আসলে কি তাই? ভ্যাকসিন হচ্ছে কোনো একটা ভাইরাসের দুর্বল স্ট্রেন। দুর্বল স্ট্রেন মানে ওই স্ট্রেনটা অতটা শক্তিশালী না, অতটা পাওয়ারফুল না, যেটা তোমার শরীরে আগেই যদি ঢুকানো হয়, ঢুকানোর পর শরীর তোমার ওই ভ্যাকসিনের এগেনস্টে একটা অ্যান্টিবডি ডেভেলপ করে। ভ্যাকসিনের এগেনস্টে যেহেতু অলরেডি অ্যান্টিবডি, ওই দুর্বল স্ট্রেনের এগেনস্টে অলরেডি অ্যান্টিবডি ডেভেলপ করলো, সেজন্য তোমার পরবর্তীতে একটা শক্তিশালী স্ট্রেন ঢুকেই অলরেডি অ্যান্টিবডি ডেভেলপ হয়ে গেছে, তখন আর ঢুকতে পারবে না শরীরের মধ্যে, আর কিছু মানে করতে পারবে না। তুমি আমাকে জাস্ট একটু লাস্ট বলো তো, এসডিজি তে আমাদের এগ্রিকালচারে কি কি টার্গেট আছে? কয় নাম্বার টার্গেটটা এগ্রিকালচারে? স্যার 2 নাম্বার টার্গেট স্যার, ফুড সিকিউরিটি স্যার। থ্যাংক ইউ। আজকের এই ভাইবা ভালো হয়েছে। আমরা আবার আরো মোটামুটি টুকিটাকি যেসব তথ্য যেগুলো বুঝতে পারিনি সেগুলো নিয়ে তোমরা পরে কথা বলে নিব। ছোট করে আমরা ভাইবা নেই। আমাদের সাথে আছে আনিকা। আনিকা চলে গেছে? আচ্ছা, হুসেন আছে। হুসেন, Yes, sir. আহ, হুসেন ভিডিও মোডে আসো। হ্যাঁ, জিডিপি তে এগ্রিকালচারের অবদান কত পার্সেন্ট? Sorry, sir. I don't know that. বাংলাদেশের এগ্রিকালচারটা, এই যে একটু আগে যে বলতেছিলাম প্রসপেক্ট, এগ্রিকালচার একটা ব্যাপক একটা মানে গুরুত্বপূর্ণ খাত। এখন এগ্রিকালচার বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন, সেখানে জিডিপিতে একটা ম্যাক্সিমাম খাত, প্রায় 11% হচ্ছে এগ্রিকালচারের অবদান। তাহলে এই জিনিসটা যদি তুমি না 11 জানো, তুমি তুমি কিন্তু মানে কিছুই জানো না মনে বলে, মানে মনে মনে করে নিবো আর কি। বাংলাদেশের জিডিপিতে Okay, sir. কৃষি খাতের অবদান কত পার্সেন্ট? হ্যাঁ। আর এই যে বাজেট হচ্ছে, Yes. যখন বাজেট সেশন চলবে তখন বাজেট রিলেটেড এগ্রিকালচার রিলেটেড, এগ্রিকালচারে কত টাকা ভর্তুকি দিচ্ছে? হোসেন, তুমি কি বলতে পারো বাংলাদেশে এগ্রিকালচারে যে টাকা ভর্তুকি দেওয়া হয়, এই টাকাটা কৃষক কিভাবে পায়? স্যার ভর্তুকি যে টাকাটা দেওয়া হয় তার তুমি আমার দিকে তাকাও, তোমার ক্যামেরা কোথায়? তোমার এই যে তাকানোর ইয়েস স্যার। ভঙ্গিটা কিন্তু ভালো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে তাকাও, আকাশ বাতাসে তাকাও জি না। স্যার। হ্যাঁ, হুম। স্যার সাড়ে কত তোমার পাশ percent? থেকে কেউ কথা বলতেছে, তাকে বলো, শিখাই দেওয়ার কিছু নাই। ভাইবা বোর্ডে তো সে না তোমার স্যার, কেউ না। স্যার সালমান। মনে পড়তেছিল যে মানে অর্ধেকটা পায়, ওই 1/2% হলো সরকার হলো তাকে লিজ দেয় বীজ দিয়ে, তা অর্ধেকটা হলো কৃষক নেয় আর অর্ধেকটা হলো সরকার, মানে ভর্তুকি হিসেবে উত্তর তার হয় নাই, অর্ধেকটা হলো উত্তর সরকার হয় নাই, নেয়। উত্তর হয় নাই। সরকার অনেক পণ্য কিনে নিয়ে আসে, কৃষি পণ্য কিনে নিয়ে আসে, যেটার হচ্ছে অনেক দাম, কিন্তু কৃষকদেরকে খুব সহজভাবে সেটা দেয়। যেমন আমাদের কৃষকদেরকে দেওয়া হয় সার, আমরা সার যে দামে কিনে নিয়ে আসে তার চেয়ে অনেক কম দামে জি কৃষকদেরকে বিক্রি করা, কৃষকদের কাছে দেওয়া হয়। ফলে ভর্তুকির টাকাটা বেশিরভাগ অংশটাই বাংলাদেশের সার কিনতেই সেই টাকাটা ব্যয় হয়ে যায়। ঠিক আছে, তুমি একটু আমাকে বলতে পারো যে আমাদের বাংলাদেশে কোন কোন এগ্রিকালচারাল মেশিনারি, সেটা কৃষি যন্ত্রপাতি সবচেয়ে বেশি ব্যবহার হয়, হেভি মেশিনারি? স্যার, ট্রাক্টর। ওকে, নাইস। আরেকটা রিসেন্ট আর কি কি আছে বলো। স্যার ট্রাক্টর, স্যার ড্রাম সিডার। হ্যাঁ, ধান কাটার জন্য কি ব্যবহার হয়? স্যার এটা বলতে পারবো না। কম্বাইন্ড হারভেস্টারের নাম শোনো নাই? ইয়েস স্যার, শুনছি শুনছি স্যার, শুনছি। কম্বাইন্ড হারভেস্টারে একদিনে কত একর জমি কাটতে পারে ধান? 2 একর স্যার। মাথায় নষ্ট! 2 একর জমি তো একজন মানুষই কাটতে পারে, তো কম্বাইন্ড হারভেস্টারের দরকার নাই। কম্বাইন্ড হারভেস্টারে একদিনে প্রায় 30 একর জমি কাটতে পারে ধান। আল্লাহ। তুমি এখন আমাকে বলো তো, আমাদের বর্তমানে বাংলাদেশে একটা লেবারের দাম কত, ধান কাটার লেবারের দাম কত? স্যার 1000 টাকা। 1000। 1 মণ ধানের দাম কত? 1 পণ ধানের দাম হাত পেতে পারছো? স্যার 1000 থেকে 1200 এরকম সামথিং।
1000 থেকে 1200? জি স্যার। সরকারিভাবে ধানের দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের দাম কত? স্যার এটা তো বলতে পারবো না। এটা বলা লাগবে। সরকার ধান এবং চালের দাম নির্ধারণ করে দিচ্ছে, সেটা করতে হবে, জি তোমাকে জানতে হবে যে প্রতি বছর সরকার, সবাইকেই জানতে হবে যে প্রতি বছর একটা নির্দিষ্ট ইয়েতে ধান এবং বিভিন্ন ফসলের দাম দাম নির্ধারণ করা হয়। ঠিক আছে? জি তো স্যার। এই বছর বাংলাদেশে আলুর উৎপাদন অনেক কমে গেছে। তো তোমাকে যদি এখন রংপুরে কি মানে একটি কৃষি অফিসার হিসেবে নিয়োগ করে দেওয়া হয়, তাহলে তুমি এই আলুর উৎপাদন মানে আলুর উৎপাদন বাড়ছে কিন্তু দাম কমে গেছে, কিন্তু সেক্ষেত্রে আলুর দাম বাড়ানোর জন্য তুমি কি কি পদক্ষেপ নিতে পারো? স্যার স্যার ওই যে আমরা ইকোনমিক্সে পড়ছিলাম স্যার, যে প্রোডাকশন যত বাড়বে তার ডিমান্ড তত কমবে। তা আমরা যদি প্রোডাকশনটা একটু কম করে তুমি আমার দিকে সেল তাকাও, করি এই যে মার্কেটে। এই শোনো হোসেন, তোমার তাকানোর ভঙ্গি ভালো না, এই জন্য তোমাদের ভিডিও মোডে কথা বলতে স্যার বলছি। আমি মেসে থাকি তো এই কারণে স্যার না, একটু স্ট্রেট প্রবলেম। স্ট্রেট আমার দিকে তাকাও, সমস্যা নাই, মেসে থাকো আর যেখানে মন চায় সেখানে। ঠিক আছে? এই ভাইবা বোর্ডটা এই জন্য তোমাদের আমি করা, হ্যাঁ। তুমি মনে করো যে তুমি ভাইবা বোর্ডে কি এই প্রবলেম গুলো তোমার হতে পারে, হ্যাঁ। তো বলো তুমি ইয়েস কি স্যার, ওকে স্যার। কি কি করতে পারো, তুমি বলো। স্যার ওই মানে প্রোডাকশন যত বেশি আমরা বাড়াবো তার ডিমান্ড তত কমবে। তা আমরা যদি প্রোডাকশনটা যদি কমাই দিই তাহলে মার্কেট ভ্যালুটা বেশি পাবে। আর অন্যান্য অঞ্চলে আমরা এটা মানে সেল করতে পারি ওই অঞ্চলে যদি কমই করে। তাহলে কি তুমি এখন যেরকম আগামী বছর এই আলুর প্রোডাকশন কমাই দিতে চাচ্ছ? কমেন্ট মানে কম করে সেল করতে চাচ্ছি, অন্যান্য অঞ্চলে আমি এটা রপ্তানি করব বলতে চাচ্ছিলাম স্যার। কোন অঞ্চলে রপ্তানি করবা? আলুর দাম তো সারা দেশে মোটামুটি একই। মানে বহির্বিশ্বে যে এই দেশে যে আলু হয় না। এই অ্যান্সারটা শুরু থেকে বলা দরকার ছিল, যে স্যার আসলে বাংলাদেশে আলুর প্রোডাকশন এখন খুবই ভালো হচ্ছে, দ্যাটস এ ভেরি গুড হুম, সাইন ফর আস, দ্যাটস এ ভেরি গুড হুম, সাইন ফর আওয়ার ফার্মার। বাট প্রবলেম হচ্ছে এই আলুটা আমাদের দেশে যে পরিমাণ কনজাম্পশন, তার চেয়ে অনেক বেশি উৎপাদন হচ্ছে। এখন আমরা এই আলুটাকে যদি বিদেশে রপ্তানি করতে পারি, তাহলে আমাদের আলুটা আমাদের কৃষকরাও দাম পাবে এবং আলুটার উৎপাদনও আমরা আরো বাড়ানো সম্ভব। কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটা করণীয় হচ্ছে, আমাদের দেশে যে আলু উৎপন্ন হয় সেটা কিন্তু প্রপার মানে এগ্রিকালচারাল প্র্যাকটিস মেনটেন করে হয় না, যেটাকে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বলা হয়। সেটা যদি করে বলা হয় তাহলে কিন্তু আমরা এই আলুটা বিদেশে রপ্তানি করতে পারবো, এবং বিদেশে আলুর কিন্তু অনেক ডিমান্ড আছে। তো তুমি আমাকে বলতে জি পারবে স্যার। যে আলু দিয়ে একটা অনেক আলুর মাধ্যমে একটা অনেক বড় রোগ হয়েছিল, কোথায় হয়েছিল, কেন হয়েছিল, এবং সেই রোগের নাম কি? স্যার লেড ব্লাইট কোথায় হয়েছিল তা তো জানি না স্যার। স্যার বড় রোগ দুটো তো এই যে লেড ব্লাইট আর আর্লি ব্লাইট, এখন কোথায় হয়েছিল স্যার এটা বলতে পারবো না। আইরিশ ফিমেন যেটাকে বলা হয়, মানে আইরিশ দুর্ভোগ, মানে জি দুর্ভিক্ষ, স্যার, হ্যাঁ আইরিশ। জি বুঝতে কিসের পারছি স্যার। মাধ্যমে হয়েছিল, কে স্যার এটা ছড়াইছিল? হলো প্লেগ রোগ আইরিশ কিসের ফিমেল। মাধ্যমে ছড়াইছিল বিশ্বে? সরি স্যার আরেকবার বলবেন। প্লেগ রোগ কিসের মাধ্যমে ছড়াইছিল? ছত্রাকের মাধ্যমে। ধরো ইঁদুরের মাধ্যমে, জানো না কিছু বোধহয়, ইঁদুরের মাধ্যমে প্লেগ রোগ ছড়াইছিল না, বলো না, বুঝো নাই? স্যার খেলা দেখো হোসেন? না স্যার খেলা দেখি না। আচ্ছা, তাহলে তো খেলা নিয়ে প্রশ্ন করার সুযোগ নিয়ে, তাহলে তুমি এগ্রিকালচার নিয়ে বলো। তুমি বলো তো ব্রি ধান আর বিয়ার ধান, কিছু কিছু ধানকে তো আমরা বিয়ার বলি, কিছু কিছু ব্রি ধান বলি, কেন বলি? কোন কোন ধানকে বিয়ার বলি আর কোন কোন ধানকে ব্রি ধান বলি? স্যার যেসব ধান যে ইনস্টিটিউট যারা মানে রিসার্চ করে ওই ধানটা উদ্ভাবন করছে সেগুলোকে বিড়ি বা বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়। যে ধরেন বিড়িতে যদি একটা ধান উদ্ভাবন করছে যে এই ধানটা ভালো চলতিছে মার্কেটে, তাহলে এটাকে বিড়ি ধান হিসেবে চিহ্নিত করা হয়। আর বাড়িতে যদি ওই ধানটা যদি উদ্ভাবন করে দেখায় যে হ্যাঁ এই ধানটা ভালো বাড়ি কি প্রোডাকশন ধান দিচ্ছে করে? তাহলে। এই বাড়ি কি ধান করে? স্যার বাড়ি নয়, হ্যাঁ, বিড়ি বাড়ি শোনো, স্যার, হ্যাঁ স্যার বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এটা কিভাবে বাড়ি? বাড়ি তো কোনোদিন রাইস রিসার্চ ইনস্টিটিউট হয়? ব্রি হয় রাইস রিসার্চ ইনস্টিটিউট। আমি তোমার প্রশ্ন শোনো, প্রশ্ন না বুঝে উল্টাপাল্টা বলতেছো। ব্রি ধান আর বি আর ধান, এই দুইটার পার্থক্য কি? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে 1 থেকে 26 নম্বর পর্যন্ত যে ধানগুলো জাতগুলো আবিষ্কার হয়েছিল, সেই জাতগুলোকে প্রথমে নাম ছিল BR1, BR2, BR3, BR26, এইভাবে।
কিন্তু BR27 থেকে পরবর্তীতে সব ধানগুলোর জাতের নাম বলা হয় BRI-27, BRI-28, শেষ, এটা হচ্ছে ব্যাপার। আর বাড়ি তো কোনোদিন ধান ডেভেলপ করে না, ধান ছাড়া অন্যান্য ফসল বাড়ি ডেভেলপ করে। ঠিক আছে হোসেন, থ্যাংক ইউ। আজকে তাও তোমাদের একটু ইমপ্রুভমেন্ট হয়েছে, কথাবার্তা একটু বলতে পার, কথাবার্তা বলতে পারলে ভালো লাগে। এবং এই যে তোমাদের সাথে ভাইবা নিয়ে আমি কথাবার্তা বলতেছি, আমার মনে হয় এটা তোমাদের একটা ইয়ে করবে। নুসরাত, তোমার সাথে গত ক্লাসে কথা হয় না মনে হয়, না? ভিডিও মোডে আসো, না আসতে পারলে কথা হবে না আর কি। কুইক, আমাদের সময় চলে যাচ্ছে। স্যার একটু পরে আসি। তাহলে তুমি আসলে আমাকে নক করবা, কারণ আর একজনের মাত্র ভাইবা আছে। আসগরের সাথে কথা হয়েছে, হোসেনের সাথে কথা হয়েছে, শুভর সাথে কথা হয়েছে, রনির সাথে কথা হয়নি। রনি, রনি তোমার পিছনের লাইট অফ করে দেওয়া যায়? পিছনের লাইটটা তোমার লাইট রিফ্লেক্ট করতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওকে, আচ্ছা রনি, রনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছো? ভাই হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, কোন সাবজেক্টে? এগ্রিকালচার, তোমার লেভেল ডিগ্রি, 4 সেমিস্টার 1, তোমার ডিগ্রির নাম কি বলো? বিএসসি ব্যাচেলর, বিএসসি ইন এগ্রিকালচার। বিএসসি ইন এগ্রিকালচার নাকি বিএসসি এজি অনার্স? বিএসসি এজি অনার্স। বিএসসি জি অনার্স সাবজেক্টের। তুমি একটু মানে তোমার কি মাস্টার্স অনার্স শেষ? না ভাই, লেভেল 4 সেমিস্টার 1, মানে ফাইনাল ইয়ার চলতেছে। লেভেল 4 সেমিস্টার ওয়ান। ওকে, তোমাকে অ্যাডভান্স প্রশ্ন করব না, তোমাকে খুব ছোট ছোট প্রশ্ন করব যেগুলো তোমার একজন এগ্রিকালচারিস্ট হিসেবে জানা দরকার। সো রনি, প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইউর ইউনিভার্সিটি। আহ, আমি যদি বাংলায় বলি তো আমার না হবে না, আমাদের না 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 হবে না। আমি তোমার এইখানে ভাবে পড়ে তোমার সাথে আমি রঙ্গ করতে আসি নাই, তোমার বাংলায় কথা বলতে হচ্ছে। তুমি 2 লাইন তোমার ইউনিভার্সিটি সম্বন্ধে বলতে পারবে ইংরেজিতে, তাহলে তুমি কেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো? তো কিন্ডারগার্টেনে বললেই হইতো না? তো আইতে পড়ে তো তোমাদের সিলেট এমসি কলেজে অনেকে পড়ে, তাদের মতো সাথে কথা বলবো। বলো, টেল মি সামথিং অ্যাবাউট ইউনিভার্সিটি। It's very simple and very simple question for you. It's not a very difficult question. You need not to take any preparation on this issue. Please. my university name is Hobbyganj Agricultural University. It is 6th agricultural university in our country. Now Vice Chancellor of our agriculture, our Hobbyganj Agricultural University, Dr. MD Soed Saimuddin Ahmed, and it is situated in Padoi, Hobbyganj Sodor, Hobbyganj. In our university, there are 3 faculties: agriculture, veterinary science, veterinary medicine, and animal science, and fisheries. There are 45 faculty member, and almost 300 students. There are 4 pairs are currently they are studying, and 5th test will be come within December. ভেরি গুড রনি, তোমাকে আমি প্রথমে যে ধমক দিছিলাম ধমকটা কাজে লাগছে। তুমি কিন্তু চেষ্টাই করো না ইংরেজিতে বলার। আমি তোমাকে বলতেছি তোমার উত্তর অগোছালো হয়েছে, কিন্তু তুমি তো মানে থেমে যাও নাই, তুমি তো চেষ্টা করছো, তোমার তো হয়েছে। তাহলে এই যে তোমার কনফিডেন্স লেভেলটা, এই লেভেলটা বাড়াইতে হবে, তোমাকে ইংরেজিতে কথা বলতে হবে। তোমাকে কথা না বললে তুমি কখনোই এই ইমপ্রুভমেন্ট হবে না। নাইলে সারা জীবন হলো যে ভাই আমি বাংলায় বলি, বলো। তোমার তো আমি বুঝে গেলাম যে তুমি ইংরেজি পারো না। এই যে বুঝে যাওয়াটা, এটা তো তুমি সুযোগটা করে দিলা। তুমি বলো না তোমার ইয়েটা। আমাদের তো নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ না। আমি যে তোমাদের সাথে মাঝে মধ্যে 2-4 লাইন ইংলিশ বলতেছি, সেটাও যে খুব ভালো হচ্ছে তা তো না। এটা যে শোনার মতো কিছু না। আমার সামনেও আবার বহুত লোক এরকম দাঁড়াতে পারে, বাট আমি ট্রাই করতেছি। সো আমাকে একটু ইয়ে বলো তো, এই তোমার ধরো আম গাছে এক বছর আম ভালো ধরে, আরেক বছর আম গাছে আম খারাপ ধরে, হ্যাঁ মানে কম ধরে, এই প্রক্রিয়া, এই বিষয়টাকে কি বলা হয়?
এটা মূলত অল্টারনেটিভ মানে অল্টারনেট বেয়ারিং এর কারণে এটা হচ্ছে ভাই, মানে সব আমাদের হচ্ছে যদি আমরা চিন্তা করি আম্রপালি, তো আম্রপালি ভ্যারাইটি এটা রেগুলার বেয়ারার, প্রায় প্রতি বছরই ফলন দেয়। আর কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো হচ্ছে এক বছর ভালো ফলন দেয় আর এক বছর ফলনটা খুব কম দেয় বা না দেওয়ার মতন, এটাকে আর কি ভাই অল্টারনেট বেয়ারিং। ওকে। তুমি কি বাজারে যেসব সার আছে এই সারগুলোকে তুমি চিনো? বাংলাদেশে মানে কৃষকরা কয়টা সার সাধারণত জমিতে ব্যবহার করে? ভাই ইউরিয়াটা সবথেকে বেশি ইউজ করে থাকে, তাছাড়া আছে এমওপি বা মিউরেট অফ পটাশ, আর ড্যাপ আছে, ট্রিপল সুপার ড্যাপ কি? ফসফেট। ভাই ড্যাপ কি? ডাই অ্যামোনিয়াম ফসফেট। সো তুমি যখন একজন স্টুডেন্ট এবং এগ্রিকালচার গ্রাজুয়েট তখন তুমি ড্যাপ বলবে না, বলবে ডিএপি। কথা বুঝতে পারছো? হ্যাঁ। তো বাংলাদেশে কয়টা, তুমি এরকম কয়টা সারের নাম বলো যেগুলোকে আমরা বলি যে তোমার মাইনর সার কিংবা মাইক্রো ফার্টিলাইজার, হ্যাঁ, মাইক্রোনিউট্রিয়েন্ট। ভাই বোরন। আমার দিদার সাথে কথা বলতে বলো, কৃষক কিন্তু বলে দিদার কথা বলতে। হ্যাঁ, বোরন তো সার না, বোরনের নিউট্রিয়েন্টের নাম। বোরাক্স। বোরাক্স, গুড। আরেকটা বলো। জিঙ্ক সালফেট বা জিপসাম। জিপসাম কিন্তু মাইক্রো ফার্টিলাইজার না। সরি ভাই মনে করতেছি না এরকম ভাবে। তুমি কি বলতে পারো নোটিফাইড ক্রপ কি? ভাই যেগুলো আসলে আমি চাইলে পরেও একটা হচ্ছে প্রতিষ্ঠান, মানে একটা কোনো প্রাইভেট সুন্দর করে প্রতিষ্ঠান বল। বা এই কোনো তোমার ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে একেবারে বন্ধু বন্ধু স্টাইল হয়ে যাচ্ছে তোমার। ভাই যেটা হইলে মনে হয় একদম খুব পারি আমি, হেরা এইভাবে কইলে তো ভাই আমি তোমাকে ভাইবা মোডে কথা বলে বলতেছি। ঠিক আছে, জাস্ট ট্রাই ইট। হ্যাঁ, হ্যাঁ। যেসব স্যার, স্পেশালি স্যার যেসব ক্রপ আমাদের দেশে আমরা বীজ উৎপাদনের ক্ষেত্রে এইভাবে বলো। তুমি প্লিজ মানে ডোন্ট মাইন্ড, আমি তোমার সাথে মানে মানে ভাব নেওয়ার চেষ্টা করতেছি না, বাট টেল মি সামথিং ইন ফর্মাল কন্ডিশন। যে সকল ক্রপ কোনো একটা প্রাইভেট প্রতিষ্ঠান বা ব্যক্তি চাইলেই নিজে একটা ভ্যারাইটি ডেভেলপ করতে পারে না, এগুলো আর কি নোটিফাইড ক্রপ। বাংলাদেশের মেইনলি তুমি 5টা কি তোমাকে নোটিফাইড ক্রপ কয়টা আছে। কয়টা মানে ফসলের নাম বলতে পারবা যে ফসলগুলো স্যালাইনিটি সহ্য করতে পারে? টলারেন্ট, বুঝিনি ভাইয়া। ভাই হ্যাঁ, সরি স্যালাইনিটি স্যার। টলারেন্ট কিছু ফসলের নাম বলো। কোকোনাট, আমরা। কোকোনাট কি ফসলের মধ্যে পড়লো? আমরা কি ফসলের মধ্যে পড়লো? সরি। না, অবভিয়াসলি দিজ আর হর্টিকালচারাল ক্রপ। সো তোমাকে যখন বলবো কিছু ক্রপের নাম বলো, তখন তোমাকে ইউজুয়ালি তোমার আমাদের দেশে যেসব ক্রপ অ্যানুয়ালি হয় সেগুলো তোমাকে বলতে হবে। কোকোনাট, হ্যাঁ অবভিয়াসলি এটা তোমার কোকোনাট স্যালাইনের জন্য ভালো হয়, ইটস গুড অ্যান্সার, বাট ইটস নট রিয়েল অ্যান্সার। তোমাকে বলতে হবে তখন যে সানফ্লাওয়ার, সয়াবিন, তরমুজ, যেগুলো অ্যানুয়াল ক্রপ ফার্মাররা কি করে। একটা তরমুজ, কোকোনাট গাছ তো 20 বছরে 30 বছরে তোমার হয়। সো তোমার মানে তোমার সাথে আমার করার আগে আমি তোমাকে একটু কয়েকটা ছোট ছোট প্রশ্ন করি। বোরো ধান বোরো ধানের চারা কতদিন বয়সে চারা লাগানো হয়? স্যার বুড়ো 35 থেকে 40, 40 থেকে 45। 35 দিন। হ্যাঁ ঠিক আছে, 40 দিনের মতো, প্রায় এভারেজ 40 দিনের মতো। আর আমন ধানের চারা কতদিন লাগানো হয়? আহ 25 থেকে 30, 25 থেকে 35। 30 থেকে 35। আমন ধান লাগানোর সবচেয়ে বেস্ট টাইম কোনটা কোনটা? রোপণের, যাও বলে দিলাম সহজ করে। আমন ধান রোপণের বেস্ট টাইম কখন? এপ্রিল মে। হ্যাঁ, আমন ধান কখন লাগায়? তুমি যে বলতে পারতেছো না আমন ধান কখন লাগায়? এই সামনে কিছুদিন পরে লাগাবে ধান, আমন ধান, তাহলে কবে লাগায় তাও বলো। জুন জুলাই। তাও হয় নাই, জুলাই আগস্টে লাগায়, শ্রাবণ মাসে, আষাঢ় শ্রাবণে তোমার আমন ধান লাগানো হয়। ঠিক আছে। জি স্যার। ওকে, অনেকক্ষণ কথা বললাম আজকে তোমাদের সাথে। আমাদের কথা প্রায় শেষের দিকে। আমি থ্যাংক ইউ, আজকে তোমার রনির সাথে কথা বলে ভালো লাগছে, আজগরের সাথে কথা বলে ভালো লাগছে, হোসেনের সাথে ভালো লাগছে।
শুভর সাথেও কথা বললাম, সবার সাথে একটু একটু করে কথা বললাম। তো তোমাদেরকে একটু বলি যে তোমরা আসলে মানে এই যে আমার সাথে তোমরা ভাইবা ইয়েগুলো দেখলা, এই রেকর্ড গুলো দেখবা, দেখে তোমরা এই জায়গাগুলোতে ইমপ্রুভ করার চেষ্টা করবা। আর তোমরা মানে এই এই ইমপ্রুভমেন্ট গুলো হলে মানে তোমরা চিন্তা করবা যে দেখবা যে অনেক ভালো লাগবে, মানে নিজের কাছে ভালো লাগবে। আমার কাছে মনে হয় গত ক্লাস এবং আজকের মধ্যে একটু হলেও একটা মানে ডিফারেন্স তৈরি হয়েছে। আজগর হয়েছে কিনা? জি স্যার। এই জিনিসগুলো তোমাদের মানে কন্টিনিউয়াস তোমাদের ইমপ্রুভ করতে হবে, হ্যাঁ। যদি কখনো মানে ইন ফিউচারে ধরো যে কোনো একটা চাকরির পরীক্ষায় রিটেনে টিকলা, সেক্ষেত্রে তোমার ওই ভাইবার আগে আমি বিভিন্ন সময় কোর্স করাই, তখন আমার সাথে যোগাযোগ করতে পারো বা আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া এরকম আমরা মানে ভাই কি কি ইমপ্রুভমেন্টের দরকার আছে। তো সেই সেই জিনিসগুলো ইমপ্রুভ করেই নিবা তোমরা। এবং আমি যেভাবে তোমার আজকে কয়েকদিনে তোমাদের যে ধরনের প্রশ্নগুলো করছি, আমি কিন্তু আউট অফ এগ্রিকালচার খুব বেশি প্রশ্ন করিনি, কিন্তু আমি অনেকেই আউট অফ এগ্রিকালচার প্রশ্ন করি। তো তোমাদের অনেকেই আছে এখানে দেখলাম যে কেবল অনার্সে পড়তেছো বা ইয়ে, এখন আউট নলেজ নিয়ে তেমন বেশি ইয়ে হয় নাই, সেজন্য আমি তোমাদের আর জিজ্ঞেস করলাম না। তো তোমাদের এগ্রিকালচার রিলেটেড যত কিছু আছে আর কি, এগ্রি ভাইবা বইতে এরকম শুরুর দিকে প্রায় 1,000-এর মতো প্রশ্ন আছে এগ্রিকালচার রিলেটেড। এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন বাংলায় এবং ইংরেজিতে যদি তুমি এখন থেকে একটু 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 করে পড়ে রাখো, আমি নিশ্চিত এই তোমার যে কোনো ভাইবা দিতে যাও এগ্রিকালচার রিলেটেড, যে কোনো ভাইবা দিতে যাও, তুমি ওইটুকুর মধ্যে তুমি কাভার করতে পারবা। মানে এর মাঝখানে 50% তোমার কমন পড়বে, পড়বেই। অনেকেই বলে ভাইবা বোর্ডে কমন ফেলা যায় না, অবশ্যই কমন ফেলা যায়। তুমি যদি পড়ে যাও, এই যে বললাম যে এগ্রিকালচারাল কি কি ডেভেলপমেন্ট আছে, এগ্রিকালচার কি কি আছে। কপাল অনেক সময় খারাপ হয়, কপাল খারাপ হলে সেটা ভিন্ন কথা, কারণ ভাইবা বোর্ডটা তো একটা ভাগ্যেরও ব্যাপার। তো সেটা কোনো কারণে খারাপ হলে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু তুমি চেষ্টা করবা তোমার মতো করে প্রিপারেশন নিয়ে যাওয়ার জন্য। সো আমি তোমাদেরকে এখন একটা মানে ইয়ে করব, মানে ক্লাসে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ভাইবা মূলত এগ্রিকালচার রিলেটেড ভাইবা হচ্ছে মূলত তিন ধরনের। এক হচ্ছে রিসার্চ ইনস্টিটিউশন, বিসিএস এগ্রিকালচার, আর হচ্ছে তোমার প্রাইভেট অর্গানাইজেশনের ভাইবা। আচ্ছা, প্রাইভেট অর্গানাইজেশনের ভাইবার কথাটা বলি, সবাই একটু খেয়াল করো। রেকর্ড যারা দেখবে পরে তাদের জন্য এটা মানে একটা মেসেজ থাকলো, সেটা হচ্ছে যে প্রাইভেট অর্গানাইজেশনে এগ্রিকালচার রিলেটেড খুব বেসিক জিনিসগুলো জিজ্ঞেস করে, একেবারে বেসিক জিনিস, একেবারে বেসিক জিনিস। বাংলাদেশে তোমার মানে কৃষিতে দুই চারটা পেস্টিসাইডের নাম বলো, বা তুমি মানে একেবারে তোমাকে কখনোই মানে জেনেটিক্স এর টার্মিনোলজি বা তোমার ওই যে বিভিন্ন রকম টার্মিনোলজি, এগুলো খুব বেশি জিজ্ঞেস করবে না। দুই চারটা সংজ্ঞা টঙ্গা। সবচেয়ে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে তোমাকে জিজ্ঞেস করবে তুমি এই চাকরিটা করতে ইন্টারেস্টেড কিনা, তুমি কি বিসিএস এর চাকরি হলে চলে যাবা কিনা, তুমি কি ইয়েতে চাকরি হলে চলে যাবা কিনা, ভালো চাকরি হলে চলে যাবা কিনা। এইসব ক্ষেত্রে প্রাইভেট ইনস্টিটিউশন জবের ক্ষেত্রে বলা লাগে, স্যার আই এম ফুললি ডেডিকেটেড, মানে আমি অ্যাকচুয়ালি প্রাইভেট জবেই আমি আমার কেরিয়ার গড়তে চাই, আমার খুব ইন্টারেস্ট। তখন তোমাকে বলবে যে বিসিএস এর মতো একদম এত প্রমিজিং সেক্টর ছেড়ে তুমি কেন এদিকে আসছো। তখন তোমাকে ক্লারিফাই করতে হবে, এই অ্যান্সার গুলো আগে রেডি করে রাখতে হবে। নিশ্চয়ই বিসিএস অনেক ভালো, এগ্রিকালচার তো বেশি ভালো না, মানে প্রাইভেট সেক্টরে তো ভালো না, তাহলে তুমি কেন প্রাইভেট সেক্টরে যেতে চাও। তখন তুমি বলবা যে স্যার বিসিএস সেক্টরে সারাদিনই দুর্নীতি, তুমি অ্যান্সার তৈরি করে রাখবা। প্রচুর সব জায়গায় দুর্নীতি, এগ্রিকালচার অফিসাররা দুর্নীতি করে। প্রাইভেট সেক্টরের স্যার এখানে নিরাপদে চাকরি করার সুযোগ আছে, এখানে কোনো দুর্নীতি নাই, যত কিছু বলার অ্যান্সার করে রেডি করে রাখবে। এবং তোমার মেইন ফোকাস হচ্ছে আমি এই চাকরিটা করবো, এটা আমার করাই লাগবে, এটা আমার পাইতেই হবে, এবং আমি এটার জন্য ডেডিকেটেড। যদি এই ভাবনাটা তোমার প্রকাশ করতে পারো, তাহলেই তোমার প্রাইভেট চাকরি হবে। প্রাইভেট চাকরিতে এত নলেজের দরকার নাই, তুমি অনেক কিছু করছো, এইটা করে ফেলছো, সেইটা করে ফেলছো, এগুলো বলতে যাবে না। যত বেশি বলতে যাবে প্রাইভেট চাকরিতে তত বেশি হবে। তবে তুমি এটা বলতে পারো যে তুমি মার্কেটিং এ তোমার ভালো দক্ষতা আছে, তুমি ট্রাভেলিং করতে পারো, তোমার মানে লিডারশিপ ক্যাপাসিটি আছে, এই জাতীয় জিনিসগুলো যত বেশি বলবে তত বেশি তোমার প্রাইভেট চাকরি হওয়ার বেশি সম্ভাবনা হবে। এবার বিসিএস এ যদি কখনো ভাইবা দাও, তার আগে তো কোর্স আমার সাথে হবেই, যদি কখনো ভাইবা টিকো। বিসিএস এর ভাইভাতে তোমার এগ্রিকালচারের পাশাপাশি অন্যান্য সাবজেক্টের বিষয়গুলো জানতে হয়। তো সেখানে যদি কোনো কারণে এগ্রিকালচার এক্সপার্ট পড়ে যায়, তাহলে ওই সাবজেক্টের উপর নলেজ রাখতে হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তুমি যদি এগ্রিকালচার এক্সটেনশন অফিসার হও, তাহলে কিভাবে মাঠে কাজ করবা, তুমি যদি হাওর অঞ্চলে যাও তাহলে তোমার কি কাজ, তোমাকে যদি রাজশাহী অঞ্চলে দেওয়া হয়, বরেন্দ্র অঞ্চলে দেওয়া যায় কি কাজ, লবণাক্ত অঞ্চলে দিলে তুমি কি কাজ করবা, এরকম প্রশ্নগুলো বেশি করে। প্লাস হচ্ছে
তোমার পার্সোনালিটি বিষয়গুলো দেখে, তোমার রিসেন্ট এগ্রিকালচারাল জেনারেল নলেজ, যেটা এগ্রিকালচারাল জেনারেল নলেজ হচ্ছে যে বাংলাদেশে এগ্রিকালচার, জিডিপিতে এগ্রিকালচারের অবদান কত, তারপরে হচ্ছে যে বাংলাদেশ সরকারের ফোকাস কি কি, বর্তমান কৃষিমন্ত্রী কোন কোন বিষয়ে ফোকাস দিচ্ছে, মানে খাল কাটা নিয়ে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, মানে যেহেতু বর্তমান সরকার খাল কাটা নিয়ে বেশি বিষয়টা ডেডিকেটেড, খাল কাটা কিভাবে করতে পারে, পদ্মা ব্যারেজ কিভাবে আমাদের করতে পারে, এই জাতীয় সরকারের ফোকাস যেগুলো, সেগুলো তোমাকে বেশি ইম্পর্টেন্ট। এবার প্রাইভেট সেক্টর, সরি, এবার আমাদের হচ্ছে রিসার্চ ইনস্টিটিউশন। রিসার্চ ইনস্টিটিউশনে চাকরি ভাইবা দিতে গেলে তোমার বেশিরভাগ প্রশ্ন হয় তোমার সাবজেক্ট ওরিয়েন্টেড। তুমি হর্টিকালচারে মাস্টার্স করছো, হর্টিকালচার রিলেটেড প্রশ্ন হবে। তুমি এগ্রোনমিতে মাস্টার্স করছো, এগ্রোনমি রিলেটেড প্রশ্ন হবে। তুমি জেনেটিক্সের প্রশ্ন করছো, জেনেটিক্সের মাস্টার্স হবে। বেশিরভাগ প্রশ্ন হয় তোমরা যে মাস্টার্সে থিসিস করো সেটা নিয়ে, যে বিষয়ে রিসার্চ করছো সেইটা নিয়ে। অতএব থিসিসের উপর ব্যাপক নলেজ রাখতে হবে। তুমি যে থিসিস বা যে বিষয়ে তুমি সয়াবিন নিয়ে কাজ করছো, কিন্তু সয়াবিন সাইন্টিফিক নাম জানো না, সয়াবিনের রোগ বালাই নাম জানো না, সয়াবিনের তোমার মানে কোন অঞ্চলে ভালো হয়, সয়াবিনের দাম কত, সয়াবিন খাইতে কেমন, সয়াবিন কেমনে খায়, সয়াবিন কি বাংলাদেশে মানুষে খায় নাকি গরু ছাগলে খায়, কোথায় খায়, এক কথায় ওই সাবজেক্টের উপর, ওই বিষয়ের উপর যত নলেজ আছে সেটা রাখতে হবে ওই থিসিসের উপর। থিসিসের উপর রাখতে হবে, রিসার্চ রিলেটেড ইনফরমেশন জানতে হবে। যেমন ধরো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, ভেরিয়েন্স কি, কিভাবে আমরা রিসার্চের ক্ষেত্রে কিভাবে রিসার্চ করি, কিভাবে তোমার রিসার্চের তোমার এরর কমানো যায়, এই জাতীয় প্রশ্নগুলো এগ্রিকালচারাল যেটা তোমার স্ট্যাটিস্টিক্স আছে সেটা তোমার বেশি ওখান থেকে ফোকাস করা হয়। পাশাপাশি তোমার রিসেন্ট রিসার্চ রিলেটেড যেসব বিষয়গুলো তোমার হাইলাইট হচ্ছে, যে বাংলাদেশে তোমার এই যে আমি নতুন নতুন বিটি ব্রিঞ্জাল তোমার কিভাবে হলো, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম কি, তোমার এক কথায় ব্রি এবং বাড়ির ক্ষেত্রে ব্রিডিং রিলেটেড যত, জেনেটিক্স রিলেটেড যত টার্মিনোলজি আছে, কন্টিনিউয়াস ফ্রিকুয়েন্টলি তোমার এগুলো আসে। প্রচুর টার্মিনোলজি জানতে হবে রিসার্চ রিলেটেড ভাইবা দিতে গেলে। রিসার্চ রিলেটেড ভাইবা বলো, চাকরির ভাইবা বলো, যে কোনো ভাইবা বলো, টার্মিনোলজি যত বেশি তুমি জানবা তত বেশি তুমি ওভারকাম করবা। সেই জন্য এগ্রিকালচারাল যত টার্মিনোলজি আছে সেগুলো তোমরা চেষ্টা করবা মুখস্থ করে রাখতে। পরীক্ষার মানে ভাইবা বোর্ডে বানায় বানায় উত্তর দেওয়ার জন্য চেষ্টা করো না, আগে থেকেই জেনে যাওয়ার চেষ্টা করবা। সো এটাই। আর ওভারঅল ব্যাংক ট্যাঙ্ক অন্যান্য যেসব চাকরিতে তোমার এগ্রিকালচার রিলেটেড ইনফরমেশন জিজ্ঞেস করে সেগুলো খুব সুপারফিশিয়াল, সেগুলো নিয়ে অত টেনশন করার কিছু নাই, সেগুলো অ্যাজ এ এগ্রিকালচারিস্ট তুমি এটা পারবা। তো মোটামুটি এই ছিল আমাদের এগ্রিকালচার ভায়াবা নিয়ে তোমাদের সাথে ক্লাস। আমাদের কিন্তু ভায়াবার ক্লাসও শেষ হয়ে গেল। আহ আমরা এরপরে আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসে আমি তোমাদের কিছু সাজেশন দিব, বাড়ি ব্রি এইসবের ক্ষেত্রে কিছু সাজেশন তৈরি করছি। তোমরা তো ওভারঅল সব বই পড়বা, সাজেশন তুমি বলতে পারো যে ভাইয়া সাজেশন পড়লে কি হবে, না সাজেশন পড়লে কিছুই হবে না। সাজেশন পড়লে বুঝতে পারবা কোন জিনিসটা ইম্পর্টেন্ট, কোন জিনিসটা আনইম্পর্টেন্ট, কোন জিনিসটার দিকে ফোকাস বেশি দিতে হবে, কোন জিনিসটার ফোকাস কম দিলে চলবে। সেই বেশি ফোকাস করা জিনিসগুলোকে আমি তোমার একসাথে করে কম্পাইল করে তোমাদেরকে দিব। সেটা বাড়ি বলো ব্রি বলো, যে কোনো চাকরি পরীক্ষার জন্য সেটা খুবই কাজে লাগবে। সো আমরা নেক্সট ক্লাসটা হোপফুলি এই সপ্তাহেই করব, কালকে বা পরশু। তোমাদের ভাইবা নিয়েছে তো আমি তো ক্লাস দিচ্ছি না, কালকেও হতে পারে। তুমি চেষ্টা করি যদি আমরা কালকে ক্লাস নেই, তোমরা কালকে সবাই জয়েন করবে। করতেছো মাত্র 4-5 জন ক্লাস, অতএব তোমাদের জন্য এমন না যে তোমাদের আরো 3 দিন গ্যাপ দিয়ে আবারই করাবো, সেরকম না। যদি কালকে আমরা অ্যাভেলেবল থাকি ইনশাল্লাহ কালকে ক্লাস হবে। তো আমি জানাবো তোমাদের গ্রুপে অবশ্যই 2-3 ঘন্টা আগে। তো কারো কোনো কথা আছে? জি স্যার। বলো। ভাই স্যার আমাদের যে আমাদের স্যার, একজন করে বলো, সমস্যা নাই, আজকে বলো। জি স্যার, স্যার আমাদের সামনে স্যার সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউটের রিটেন পরীক্ষা আছে, এটার এখনো ডেট হয়নি। আর স্যার পাট গবেষণা ইনস্টিটিউটে স্যার ভাইবা আছে স্যার। স্যার এইটা তোমাকে সম্পর্কে স্যার সুগার যদি কেনের একটু স্যার। পরীক্ষা দিবা, তোমার তো বোধহয় ভাইবাতে জিজ্ঞেস করলাম, তোমাকে জিজ্ঞেস করলাম না কাকে জিজ্ঞেস করলাম? সুগার কয়টা তুমি, সুগারের ভ্যারাইটির নাম বলো, সুগার ক্রপ ইয়ার আখের ভ্যারাইটি তুমি বলতে পারছো আজগর? না স্যার, এটা পারি নাই দেখুন স্যার। তাহলে দুঃখজনক না, তুমি সুগার ক্রপের রিটেন পরীক্ষা দিতে যাবে, আখের কয়টা ভ্যারাইটির নাম বলতে পারো না। আখের কিছু ভ্যারাইটি, কোনটা চিয়েবুল আখ মানে আমরা যে সাবাই খাই গান্ডারি আখ, তারপরে কোনটা দে তোমার ইয়া 12 মাসি আখ, কোনটা তোমার শক্ত আখ, কোনটা তোমার, এরকম নানান রকম প্রশ্ন আছে তো, আখ রিলেটেড প্রশ্ন। তো এরকম আখেরও তোমার বোধহয় আমার একটা শীট তৈরি করা আছে, ওটা তোমাদের দিয়ে দিবনি। জি স্যার। আর থ্যাংক কিছু ইউ স্যার। বলবা? রনি কিছু বলতে চাচ্ছিল মনে হয়। না কে যেন অন্য কেউ কিছু বলতে চাচ্ছিল, বলো। ভাই আমাদের ওই কৃষি প্রযুক্তি হাত বইয়ের ভাই ওইখান থেকে আপনি একটা নোট দিতে চাইছিলেন। হ্যাঁ, এই যে এই নোটটাই তো আমি কেবল যে নোটের কথা বললাম, এটা কৃষি প্রযুক্তির হাট বই, আর আমি তোমাদেরকে বারবারই বলে রাখছি
এগ্রিকালচার বইতে মোটামুটি আমি কিন্তু কম্পাইল করে রাখছি, কিন্তু বিষয় কি জানো, তুমি যখন নিজে পড়ে যখন আরেকটু তুমি ইয়ে করবা, তখন কিন্তু অ্যাডভান্স নলেজ তোমার ওই বিষয়টার সম্বন্ধে ভালো ধারণা হবে এবং আরো বেশি ইয়ে থাকবে, তোমার নলেজ থাকবে। এগ্রিকালচার তো একটা ট্যাবলেট, ওই ট্যাবলেটটা তোমার খায়া তোমার সবাই ইয়ে করতে পারে না। তোমার যদি কোনোভাবে তোমার একটু ব্রড একটু আর একটু ডিটেল প্রশ্ন আসে, তখন তোমাকে ওইখান থেকে নলেজ রাখতে হবে। ওটা দিয়ে দিব, আজকে দিয়ে দিব। আর তোমাদের একটা ওভারঅল পরীক্ষা হবে, মানে একেবারে তোমার সবকিছু মিলে। এটা কবে নেওয়া যায়? এটা আমরা শুক্রবার শনিবারে নেই, একটু পড়তে হবে ভাই তো, আমাদের তো শনিবারে ভাই নেই। আমাদের ফাইনাল শুরু হইতেছে ভাই, হয়তো বা ওইরকম ভাবে পড়া হয়তো বা অ্যাটেন্ড করতে পারবো না ভাই। না, তোমরা পরীক্ষা দিবা 3 জন বা 4 জন, তুমি ফাইনাল পরীক্ষা দিয়েই দাও আর না দিয়েই দাও, আমরা শনিবারে পরীক্ষা নিয়ে নিই। ঠিক আছে? কারণ আমি জানি এখানে গ্রুপে যতগুলো লোকই আছে, বড় জোর 5 জনে পরীক্ষা দিবে। অতএব এটা নিয়ে আমার পিছনে রাখার দরকার নেই, একটা পরীক্ষা দেওয়ার কথা আমি দিয়ে রাখি। ঠিক আছে? তাহলে কালকে একটা ক্লাস হবে আর নেক্সট শনিবারে একটা পরীক্ষা হবে, হোপফুলি আমরা এটাই আর কি ডিসিশন। সো তোমরা এটাই করো, এবং ওই পরীক্ষার পরে আমরা মনে হয় কোর্স একটা একটা ক্লাস নিব, এটা ম্যারাথন একটা ক্লাস হবে, যেটা হচ্ছে ওভারঅল এগ্রিকালচার নিয়ে আমরা কিভাবে কি পড়বো না পড়বো দিক নির্দেশনামূলক। তাহলে আমাদের কোর্স শেষ হবে। আর তোমাদেরকে একটু সরি বলে নেই, এটা ক্ষমা চেয়ে নিয়েছি, আমার কথার বরখেলাপ হয়েছে। এই কারণে যে আমাদের আমাদের কথা ছিল যে আমরা আরো কিছু মানে বাইরের গেস্ট লেকচারার আরো কয়েকজনকে নিয়ে তোমাদের ক্লাস নিব, কিন্তু সেটা আমি মানে একেবারে মাফ চাচ্ছি। এই মানে তোমরা দেখো আজকে মাত্র 4 জন তোমরা এই মুহূর্তে আছো, মানে আমি তোমাদেরকে কত আজকে খুব গুরুত্বপূর্ণ, আসতেই হবে এরকম করার জন্য কোনো কোনো পৃথিবীর কেউ তোমার এখানে ক্লাস মানে কথা বলতে আসবে না। সরি, এটার জন্য আমি আমি তো তোমাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি। এটা উচিত ছিল, বাট তোমাদের অ্যাবসেন্সের জন্য এটা হয়ে উঠতে হইল না। তো বেস্ট অফ লাক। আমরা ইনশাল্লাহ কালকে ইয়ে করব, ওই যে ওভারঅল কিছু নতুন কিছু টার্মিনোলজি আছে, খুবই ইম্পর্টেন্ট টার্মিনোলজি, সেগুলো নিয়ে আমি কথা বলবো এবং তোমাদের নোট দিয়ে দিব কিভাবে পড়তে হবে, বলবো, তারপর একটা এক্সাম হবে। তো সবাই ভালো থাকো, আমরা কালকে বা পরশু আমরা ক্লাস করে আবার পরীক্ষা দিব। থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর সবাই ডাউনলোড করে রাখবে, সবকিছু ডাউনলোড করে রাখবে। আমি এই জুন মাসের পর কিন্তু আর কোনো কন্টেন্ট রাখবো না ইয়েতে, তোমরা ডাউনলোড করে রেখো। থ্যাংক ইউ, গুড নাইট।